সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ভিত্তিক ক্লাসে। দীর্ঘ বিরতি দিয়ে আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কি? আজকের আলোচ্য বিষয় হলো বাক্য। তো আমি আজকে একটু ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি সাথেই থাকবেন যতক্ষণ আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। তো আমরা প্রথমেই জেনে নেব বাক্য কি, বাক্য বলতে কি বুঝো বা বাক্য বলতে কি বোঝায়। আমরা বেসিক্যালি আমাদের প্রাথমিক কিংবা মাধ্যমিক সেকশনে আমরা কিন্তু পড়ে এসেছি। আমরা একটু আজকে সম্মুখ ধারণা নেব, আপনারা পারেন, তারপর আমি একটু মনে করে দিচ্ছি। যে পদ বা পদ সমষ্টি দ্বারা, আপনারা এটা কিন্তু আপনাদের যে কোনো ব্যাকরণ বই দিয়ে পাবেন, তারপর আমি একটু মনে করে দিচ্ছি। আমার আলোচ্য বিষয় হচ্ছে সেটার বিশ্লেষণ আর কি। তো যে পদ বা পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় কি? বাক্য। যে পদ বা পদ সমষ্টি, শুধু এটাই মনে রাখবেন, কি বলছি আমি? পদ বা পদ সমষ্টি। পদ বা পদ সমষ্টি। পদ সমষ্টি মানে কি? অনেকগুলো পদ। আর পদ মানে কি? একটি পদ। তাহলে যে পদ বা পদ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। দেখুন, বাক্য সম্পর্কে কয়েকটি প্রশ্ন থাকতে পারে আপনার। যেরকম ধরুন আপনার থাকতে পারে অর্থ অনুসারে বাক্য কত প্রকার, আবার হতে পারে আপনার তারপরে বাক্যের সার্থক গুণ কয়টি ও কী কী, এরকম হতে পারে। তারপরে আপনার আসতে পারে আপনার গঠন অনুসারে বাক্য কত প্রকার কী কী। তো এরকম তিনটি ক্যাটাগরি দিয়ে আপনার প্রশ্ন হতে পারে। যদি এরকম আপনার প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনি একসাথে কিন্তু এটা আনসার করতে পারবেন। কিভাবে? দেখুন, আমি যদি লিখি 533 533, ঠিক আছে, 533, যদি 533 যদি আমি লিখে দেই, অর্থাৎ তার নাম হলো, বাক্যের নাম হলো কি? অসাগ। অসাগের রুল কত ছিল? 533। যদি জানেন তাহলে আপনি তিনটি ক্যাটাগরি কিন্তু আপনার জানা হয়ে গেল। তার মানে হলো অর্থ অনুসারে বাক্য কয় প্রকার? অর্থ অনুসারে বাক্য হলো 5 প্রকার। তো সার্থক গুণ অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বাক্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। তার মানে হচ্ছে বাক্য সম্পর্কে যে 3টি প্রশ্ন আসে, এই 3টি প্রশ্নই কিন্তু আপনি 1 সেকেন্ডে আইডেন্টিফাই করতে পারেন। ঠিক এইভাবে অসাগ যদি আপনি মনে রাখেন, অসাগের রুল কত ছিল? 533। তার মানে ক্রমানুসারে এটা বসানো হয়েছে। অর্থ অনুসারে 5, তারপরে সার্থক গুণ অনুসারে কত? 3 প্রকার, এবং গঠন অনুসারে কয় প্রকার? 3 প্রকার। এভাবে আমরা একের ভিতর 3, বাজারে যেরকম বই পাওয়া যায়, বাজারে যেরকম রকমারি দেখবেন কত ধরনের বই আছে, একের ভিতর 5, ঠিক এরকম আর কি। একের ভিতর 3টি আপনি কিন্তু আনসার পেয়ে গেলেন। এখন আমরা দেখিয়ে দেব যে অর্থ অনুসারে আমরা স্পেসিফিক 3টাই নিব। তার আগে আমরা একটু দেখে নেব যে শেষ থেকে আসি, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। তো আমরা জানলাম যে গঠন অনুসারে কত? 3 প্রকার। এখন আমরা দেখে নেব এই 3 প্রকার কি। গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার, আমাদের এখানে উল্লেখ আছে। 1 নম্বর হচ্ছে সরল বাক্য। সরল মানে কিন্তু সোজা, তাই না? সরল বাক্য। ইংরেজিতে কিন্তু সেম, সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। নাম্বার 2 হচ্ছে জটিল বাক্য, বা অনেকে এটাকে মিশ্র বাক্য বলে থাকে, কিন্তু বহুল প্রচলিত হলো জটিল বাক্য। নাম্বার 3 হচ্ছে, এবং 3 নম্বর হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আপনি যদি মানে ইংরেজিতেও আপনি যদি পড়েন একই মানে ক্লাসিফিকেশন, তাহলে এইভাবে করা যায়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আচ্ছা, আমরা আসলে 1 মিনিটও নিব না। 1 মিনিটের আগে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। মানে দেওয়ার আমার শতভাগই ইচ্ছে আছে, নেওয়ার ক্যাপাবিলিটি হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যত মনোযোগী দিবেন তত দ্রুত আপনি বিষয়টা ক্যাচ করতে পারবেন। সরল বাক্য। সরল বাক্যে কি? যে বাক্যে একটি কর্তা থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। কি থাকবে? কর্তা প্লাস সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আমি কি একটু ভেজাল লাগিয়ে দিলাম নাকি সমাপিকা বলে?
বাদ দিলাম। কর্তা এবং ক্রিয়া থাকলে, অর্থাৎ যে বাক্যে একটি কর্তা এবং একটি ক্রিয়া থাকে সে বাক্যকে বলা হয় সরল বাক্য। একটি কর্তা থাকবে এবং একটি ক্রিয়া থাকবে। যেমন আমিন বই পড়ে, উদাহরণ দিচ্ছি, আমিন বই পড়ে। একটু খেয়াল করে দেখুন, আমি একটা দাঁড়িয়ে দিলাম, আমিন বই পড়ে। তাহলে এখানে দুইটা অংশ আছে, আপনি একটু খেয়াল করে দেখুন। একটি সার্থক বাক্যের কিন্তু আসলে দুটো অংশ থাকে। একটি অংশকে বলা হয় উদ্দেশ্য এবং আরেকটা অংশকে বলা হয় বিধেয়। উদ্দেশ্য কোনটা? কর্তা অংশটাকে বলা হয় উদ্দেশ্য, অর্থাৎ যে অংশটিতে কর্তা রয়েছে সে অংশটাকে বলে উদ্দেশ্য, এবং কর্তাকে মিন করে যেটা বলা হয়ে থাকে সেটাকে বলা হয় বিধেয়। তার মানে হচ্ছে বিধেয় অংশটা হচ্ছে কর্ম প্লাস ক্রিয়া, এই দুটোর অংশকে বলা হয় বিধেয়। আমি মনে হয় বোঝাতে পেরেছি। তাহলে আমাদের এই সরল বাক্যেরও দুটি অংশ আছে। কি অংশ? একটি হচ্ছে, অর্থাৎ আমরা বলছি কর্তা আছে, এবং অর্থাৎ যে বাক্যের মধ্যে একটি কর্তা এবং একটি ক্রিয়া আছে সেই বাক্যটি হলো কি সরল বাক্য। তাহলে আমিন বই পড়ে, তাহলে একটি কর্তা আছে এবং পরে বাংলা বাক্যের শেষে যেটা থাকে সেটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা বুঝলাম যে একটি কর্তা আছে এবং একটি ক্রিয়া আছে। সুতরাং এই সূত্র মেনটেন করে এটি একটি সরল বাক্যে রূপান্তরিত হয়েছে। তো এইভাবে আপনি কিন্তু আরও উদাহরণ টানতে পারেন একটি কর্তা এবং একটি ক্রিয়া ব্যবহার করে। আমরা চলে যাচ্ছি জটিল বাক্যে। জটিল বাক্যটা মনে রাখার টেকনিক হচ্ছে, অর্থাৎ একটি প্রধান খণ্ডবাক্যকে আশ্রয় করে এর সাথে যদি আরও কিছু অপ্রধান বাক্য এর সাথে যদি জুড়ে থাকে, এর সাথে যদি সংশ্লিষ্ট হয়, রিলেটেড হয়, তাহলে তখন সেই বাক্যকে বলা হয় কি জটিল বাক্য। আপনার বোঝার সুবিধার্থে হচ্ছে, যদি বাক্যের মধ্যে সাপেক্ষ ভাব থাকে, সাপেক্ষ ভাব, তাহলে প্রশ্ন করতে পারেন স্যার এখন সাপেক্ষ ভাব কি? সাপেক্ষ ভাব হচ্ছে নির্ভরশীলতা। নির্ভরশীলতা কি? ওই যে পদ্মা নদীর মাঝিতে যেরকম মানে এই কুবেরের উপর ধনঞ্জয় এরা যেরকম নির্ভর করত, অর্থাৎ কুবের কোনো কাজ না করলে এরাও মানে কাজে যেত না, ঠিক এরকম বিষয়টা আর কি। যেমন যদি তোমা আসে, দেখুন যদি তোমা আসে তবে আমি যাব, দাঁড়িয়ে দিলাম, যদি তোমা আসে তবে আমি যাব। তাহলে দ্বিতীয় বাক্যটি অর্থাৎ প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করে আশ্রিত বাক্যগুলো অর্থাৎ অপ্রধান অংশগুলো, তাহলে এই যে দেখুন একটার উপর নির্ভর করে আরেকটি, তার মানে হচ্ছে এটার মধ্যে কি ভাব আছে? সাপেক্ষ ভাব আছে। যদি তোমা আসে, তোমার আসার উপর নির্ভর করতেছে কি? আমার যাওয়াটা। তার মানে দুটি বাক্য থাকবে এবং একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভর করবে। যদি নির্ভর করে তাহলে সেটা আপনি ধরে নেবেন নিশ্চিন্তে সেটি হচ্ছে কি জটিল বাক্য। যদি বৃষ্টি হয় তবে কলেজে যাব না, এরকম XYZ আপনি অনেকগুলো বাক্য আপনি তৈরি করতে পারেন। এবং প্যাটার্ন হচ্ছে এটাই যে সেটা সাপেক্ষ ভাব থাকতে হবে, অর্থাৎ একটি অংশ আরেকটি অংশের উপর নির্ভর করবে। হ্যাঁ, দেখুন নির্ভর না করলে কিন্তু সেটা কিন্তু আবার জটিল বাক্য বলা যাবে না, ঠিক আছে? তাহলে জটিল বাক্য করতে গেলে দুটি অংশ থাকতে হবে এবং একটি অংশ আরেকটি অংশের উপর নির্ভরশীল হতে হবে। বিষয়টা মনে ক্লিয়ার হয়েছে? তারপরে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট অপশনে জানাবেন, আমি আরও বিস্তারিত জানিয়ে দিব। যেখানে আপনাদের দুর্বলতা আছে আমি সেটা ধরে ধরে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। যৌগিক বাক্য। দুই বা ততোধিক, দুই বা তার চেয়ে বেশি সরল বাক্য একত্রিত হয়ে যখন কোনো বাক্য গঠন করে তখন সে বাক্যকে বলা হয় যৌগিক বাক্য। একেবারে সহজ হিসাব। তার মানে হচ্ছে কি সিম্পল সেন্টেন্স দুই বা তার চেয়ে বেশি থাকবে, দুই বা তার চেয়ে বেশি সরল বাক্যগুলো একত্র হয়ে যে বাক্যটি গঠন করে সে বাক্যটিকে বলা হয় যৌগিক বাক্য। যেমন উদাহরণ আমি দিচ্ছি, আবার মনে রাখবেন প্রত্যেকটা বাক্যই কিন্তু স্বাধীন, এই জিনিসটা মনে রাখবেন, স্বাধীন। তাহলে জটিল বাক্য কি? জটিল বাক্য হচ্ছে পরাধীন।
অর্থাৎ স্বাধীন না। যদি তমা আসে, বাক্যটি কিন্তু শেষ হয় নাই। যদি তমা আসে, বাক্যটি শেষ হয় নাই। তো আবার আপনি দেখুন, যৌগিক বাক্যের ক্ষেত্রে প্রত্যেকটা বাক্যই স্বাধীন। একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভর করবে না। তার মানে হচ্ছে প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স এবং প্রত্যেকটা হচ্ছে স্বাধীন, পরস্পর নিরপেক্ষ বাক্য। উদাহরণ দিচ্ছি এখন। দেখুন, আমি একটু উদাহরণ টানলাম, তুমি যথেষ্ট পরিশ্রম করেছো। আমার কিন্তু বাক্যটি এখানে ফিনিশিং হয়েছে। আমি এর সাথে আরো রিলেটেড করতে পারি সংযোজক অব্যয় দ্বারা। সুতরাং একটা সংযোগ অব্যয় আমি এখানে মানে লিঙ্কিং হিসেবে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের মতো এখানে আমি যোগ করে দিলাম সংযোগ অব্যয়। অর্থাৎ দুই সাইডে আমি বাক্য দেব, মাঝখানে আমি কি সংযোগ অব্যয় ব্যবহার করলাম। তুমি যথেষ্ট পরিশ্রম করেছো, সুতরাং তুমি সফল হবে। দেখুন, প্রথম বাক্যটি কিন্তু কোনোভাবেই দ্বিতীয় বাক্যের উপর নির্ভরশীল না। আমি মাঝখানে পার্টিশন দিয়ে দিলাম। দেখুন, এই বাক্যটি এই বাক্যের উপর নির্ভরশীল না। তুমি যথেষ্ট পরিশ্রম করেছো, আমার কিন্তু বাক্য ফিনিশিং হয়েছে। তার মানে হচ্ছে এখানে কর্তা আছে, কর্ম আছে, ক্রিয়া আছে, তিনটি আছে। তুমি যথেষ্ট পরিশ্রম করেছ, ফিনিশিং অর্থাৎ সরল বাক্য। আবার সুতরাং তুমি সফল হবে, এইটাও এটার উপর ডিপেন্ড করে না। দেখুন আপনি, তুমি সফল হবে, এটা এটার উপর ডিপেন্ড করে না। মাঝখানে আমি কি ব্যবহার করছি? সংযোগ অব্যয় ব্যবহার করেছি। আবার পুরোটা মিলে কি হয়ে গেল? পুরোটা মিলে যৌগিক বাক্য হয়ে গেল। তুমি যথেষ্ট পরিশ্রম করেছো, সুতরাং তুমি সফল হবে। এইভাবে কিন্তু আপনি আরও উদাহরণ কিন্তু টানতে পারেন। প্রত্যেকটারই কিন্তু আমি একটি একটি করে উদাহরণ দিয়েছি। সুতরাং এইভাবে কিন্তু আপনি চাইলে আরও উদাহরণ আপনি টানতে পারেন। বিশেষ করে যৌগিক বাক্যের ক্ষেত্রে বেশ কয়েকটি সংযোগ অব্যয় ব্যবহার হয়। সুতরাং, অথবা, নথবা, এরকম বিভিন্ন সংযোগ অব্যয়গুলো ব্যবহার হয়। আপনি চাইলে এগুলো মানে ব্যবহার করে নিজ থেকে অনেকগুলো উদাহরণ আপনি টানতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। জানেন ক্লাসটি কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই দাবি রইল আপনি আপনার প্রিয়জনদের সাথে, আপনার সহপাঠীদের সাথে ক্লাসটি শেয়ার করবেন। এবং ক্লাস রিলেটেড কোনো কিছু যদি জানার থাকে আমাদের কমেন্ট অপশন তো রয়েছে। এছাড়াও আমাদের ফেসবুকে টিউটোরিয়াল স্কুল আমাদের গ্রুপ রয়েছে, টিউটোরিয়াল স্কুল লাইক পেজ রয়েছে, যে কোনো জায়গাতে। এছাড়া মুনশি আলিম লাইক পেজ রয়েছে, সেখানে আপনি মেসেঞ্জার অপশনে গিয়ে আপনি নক করতে পারেন এবং আপনার ক্লাস রিলেটেড প্রশ্নটি উত্থাপন করতে পারেন। আশা করছি সকল প্রশ্নের সমাধান করবেন। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আমি যাওয়ার আগে আবার বলে যাচ্ছি, পড়াশোনার সাথে থাকবেন, মনে রাখবেন পড়াশোনার কিন্তু বিকল্প নেই। তারপর সবাইকে একটা প্রীতি শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।